নমস্কার অডিয়েন্স, আমি পূজা। গত সোমবার আপনারা শুনেছিলেন পঞ্চম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে শুনবেন তৃতীয় পরিচ্ছেদ। পুরোটা শুনুন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনু। শুরু হচ্ছে পঞ্চম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ, নৃত্যগীত। মুঙ্গেরের প্রশস্ত অট্টালিকা মধ্যে স্বরূপচন্দ্র জগৎ শেঠ এবং মাহাতাবচন্দ্র জগৎ শেঠ দুই ভাই বাস করিতেছিলেন। তথায় নিশীথে সহস্র প্রদীপ জ্বলিতেছিল। তথায় শ্বেতমার সম্মার বিন্যাস শীতল মণ্ডপ মধ্যে নর্তকীর রত্নভরণ হইতে সেই অসংখ্য দীপমালা রশ্মি প্রতিফলিত হইতেছিল। জলে জল বাঁধে, আর উজ্জ্বলেই উজ্জ্বল বাঁধে। দীপরশ্মি উজ্জ্বল প্রস্তর স্তম্ভে, উজ্জ্বল স্বর্ণমুক্ত খচিত মাসনাদে, উজ্জ্বল হীরকাদি খচিত গন্ধপাত্রে, শেঠদিগের কণ্ঠ বিলম্বিত স্থূল উজ্জ্বল মুক্তাহারে, আর নর্তকীর প্রকোষ্ঠ, কণ্ঠ, কেশ এবং কর্ণের আভরণে জ্বলিতেছিল। তাহার সঙ্গে মধুর শব্দগীত উঠাইয়া উজ্জ্বল মধুরে মিশাইতেছিল। যখন নৈশ নীলাকাশে চন্দ্রোদয় হয়, তখন উজ্জ্বলে মধুরে মেশে। যখন সুন্দরীর সজল নীলিন্দিবর লোচনে বিদ্যুৎ উচ্চকিত কটাক্ষ বিক্ষিপ্ত হয়, তখন উজ্জ্বলে মধুরে মেশে। আর যখন প্রদীপমালার আলোকে রত্নভরণে ভূষিত হইয়া রমণী সঙ্গীত করে, তখন উজ্জ্বলে মধুরে মেশে। উজ্জ্বলে মধুরে মিশিল, কিন্তু শেঠদিগের অন্তঃকরণে তাহার কিছুই মিশিল না। তাহাদের অন্তঃকরণে মিশিল গুরগন খাঁ। বাংলা রাজ্যে সমরাগিনী এখনো জ্বলিয়া উঠিয়াছে। কলিকাতার অনুমতি পাইবার পূর্বেই পাটনার এলি সাহেব পাটনার দুর্গ আক্রমণ করিয়াছিলেন। প্রথমে তিনি দুর্গ অধিকার করেন, কিন্তু মুঙ্গের হইতে মুসলমান সৈন্য প্রেরিত হইয়া পাটনাস্থিত মুসলমান সৈন্যের সহিত একত্রিত হইয়া পাটনা পুনর্বার মীর কাসিমের অধিকারে লইয়া আসে। এলিশ প্রভৃত পাটনাস্থিত ইংরেজরা মুসলমান দিগের হস্তে পতিত হইয়া মুঙ্গেরে বন্দীভাবে আনিত হন। এখানে উভয় পক্ষে প্রকৃতভাবে রণসজ্জা করিতেছিলেন। শেঠদিগের সহিত গুরগন খাঁ সেই বিষয়ে কথোপকথন করিতেছিলেন। নৃত্যগীত উপলক্ষ মাত্র। জগৎ শেঠেরা বা গুরগন খাঁ কেহই তাহা শুনিতেছিলেন না। সকলে যাহা করে তাহারাও তাই করিতেছিলেন। শুনিবার জন্য কবে কে সঙ্গীতের অবতারণা করায়। গুরগন খাঁর মনস্কামনা সিদ্ধ হইল। তিনি মনে করিলেন যে উভয় পক্ষ বিবাদ করিয়া ক্ষীণবল হইলে তিনি উভয় পক্ষকে পরাজিত করিয়া স্বয়ং বাংলার অধীশ্বর হইবেন। কিন্তু সে অভিলাষ সিদ্ধির পক্ষে প্রথম আবশ্যক যে সেনাগণ তারই বাধ্য থাকে। সেনাগণ অর্থ ভিন্ন বশীভূত হইবে না। শেঠ কুবেরগণ সহায় না হইলে অর্থ সংগ্রহ হইবে না। অতএব শেঠ দিগের সঙ্গে পরামর্শ গুরগন খাঁয়ের পক্ষে নিতান্তই প্রয়োজনীয়। এদিকে কাশেম আলী খাঁ বিলক্ষণ জানিতেন, যে পক্ষকে এই কুবের যুগল অনুগ্রহ করিবেন সেই পক্ষ জয়ী হইবে। জগৎ শেঠেরা যে মনে মনে তাহার অহিতাকাঙ্ক্ষী তাহাও তিনি বুঝিয়াছিলেন, কেননা তিনি তাহাদিগের সঙ্গে সৎ ব্যবহার করেন নাই। সন্দেহবশত তাহাদিগকে মুঙ্গেরে বন্দীস্বরূপ রাখিয়াছিলেন। তাহারা সুযোগ পাইলেই তাহার বিপক্ষের সঙ্গে মিলিত হইবে, ইহা স্থির করিয়া তিনি শেঠদিগকে দুর্গমধ্য আবদ্ধ করিবার চেষ্টা করিতেছিলেন। শেঠেরা তাহা জানিতে পারিয়াছিল। এ পর্যন্ত তাহারা ভয় প্রযুক্ত মীর কাসিমের প্রতিকূলে কোনো আচরণ করেন নাই। কিন্তু এখনে অন্যথা রক্ষার উপায় না দেখিয়া গুরগন খাঁয়ের সঙ্গে মিলিল। মীর কাসিমের নিপাত উভয়ের উদ্দেশ্য। কিন্তু বিনা কারণে শেঠদিগের সঙ্গে গুরগন খাঁ দেখা সাক্ষাৎ করিলে নবাব সন্দেহযুক্ত হইতে পারেন। এই বিবেচনায় জগৎ শেঠেরা এই উৎসবের সৃজন করিয়া গুরগন এবং অন্যান্য রাজমর্তবর্গকে নিমন্ত্রিত করিয়াছিলেন। গুরগন খাঁ নবাবের অনুমতি লইয়া আসিয়াছিলেন এবং অন্যান্য অমর্তগণ হইতে পৃথক বসিয়াছিলেন। জগৎ শেঠেরা যেমন সকলের নিকট আসিয়া এক একবার আলাপ করিতেছিলেন, গুরগন খাঁয়ের সঙ্গে ঠিক সেই রূপ। বেশিক্ষণ অবস্থিত করিতেছিলেন না, কিন্তু কথাবার্তা অন্যের অশ্রাব্য স্বরে হইতেছিল। কথোপকথন এই রূপ। গুরগন খাঁ বলিতেছেন, আপনাদের সঙ্গে একটা কুঠি খুলিব, আপনারা বাখরাদার হইতে রাজি আছেন? মহাতাবচন্দ্র বলছেন,
কি মতলব? গোরগন খা বলছেন, মুঙ্গেরে বড় কুঠির বন্ধ করিবার জন্য। মাহাতাব বলছেন, স্বীকৃত আছি। এরূপ একটা নতুন কারবার না আরম্ভ করিলে আমাদের আর কোনো উপায় দেখি না। গোরগন খা বললেন, যদি আপনারা স্বীকৃত হন তবে টাকার আঞ্জামটা আপনাদিগকে করিতে হইবে। আমি শারীরিক পরিশ্রম করিব। ঠিক সেই সময়ে মনিয়াবাই নিকটে আসিয়া সনদী খেয়াল গাইল, শেখাহ সল ভালা ইত্যাদি। শুনিয়া মাহাতাব হাসিয়া বলিলেন, কাকে বলো? যাক, আমরা রাজি আছি। আমাদের মূলধন সুদে আসলে বজায় থাকিলেই হইল, কোনো দায় না ঠেকি। এই রূপে একদিকে বাইজি, কেদার, হাম্বির, ছায়ানট ইত্যাদি রাগ ঝাড়িতে লাগিল, আর একদিকে গোরগন খাঁ এবং জগৎ শেঠ রুপিয়া, লোকসান, দর্শনী প্রভৃতি ছেঁদা কথার আপনাদিগের পরামর্শ স্থির করিতে লাগিলেন। কথাবার্তা স্থির হইলে গোরগন খাঁ বলিতে লাগিলেন, একজন নতুন বণিক কুঠি খুলিতেছে, কিছু শুনিয়াছেন? মাহাতাব বলছেন, না, দেশি না বিলেতি? গোরগন খাঁ উত্তর দিলেন, দেশি। মাহাতাব আবার জিজ্ঞাসা করলেন, কোথায়? মুঙ্গের হইতে মুর্শিদাবাদ পর্যন্ত সকল স্থানে, যেখানে পাহাড়, যেখানে জঙ্গল, যেখানে মাঠ, সেইখানে তাহার কুঠি বসিতেছে। বলিলেন গোরগন খাঁ। মাহাতাব বলছেন, ধনী কেমন? এখন বড় ভারী ধনী নয়, কিন্তু কি হয় বলা যায় না। বলিলেন গোরগন খাঁ। কার সঙ্গে তাহার লেনদেন? বলিলেন মাহাতাব। মুঙ্গেরের বড় কুঠির সঙ্গে। বলিলেন গোরগন খাঁ। মাহাতাব তাহার ধর্ম জিজ্ঞাসা করিলেন, হিন্দু না মুসলমান? হিন্দু। বলিলেন গোরগন খাঁ। মাহাতাব নাম জিজ্ঞাসা করিলেন, নাম কি? প্রতাপ রায়। বলিলেন গোরগন খাঁ। মাহাতাব জিজ্ঞাসা করছেন, বাড়ি কোথায়? গোরগন খাঁ বলছেন, মুর্শিদাবাদের নিকট। শুনিয়া মাহাতাব একটু তুচ্ছ স্বরে বলিল, নাম শুনিয়াছি, সামান্য লোক, অতি ভয়ানক লোক। বলিলেন গোরগন খাঁ। মাহাতাব একটু ভীত হইলেন, বলিলেন, কেন সে হঠাৎ এ প্রকার করিতেছে? মুঙ্গেরের বড় কুঠিরের উপরে রাগ। বলিলেন গোরগন খাঁ। মাহাতাব বলছেন, তাহাকে হস্তগত করিতেই হইবে। সে কিসের বশ? গোরগন খাঁ উত্তর দিলেন, কেন সে কার্যে প্রবৃত্ত তাহা না জানিলে বলা যায় না। যদি অর্থলোভে বেতনভোগী হইয়া কার্য আরম্ভ করিয়া থাকে, তবে তাহাকে কিনিতে কতক্ষণ? জমি জমার তালুক মুলুকও দিতে পারি, কিন্তু ভেতরে যদি আর কিছু থাকে। মাহাতাব বলছেন, আর কি থাকিতে পারে? কিসে প্রতাপ রায় এত মাতিল? বাইজি সেই সময়ে গাহিতেছিল, গোরে গোরে মুখ পরা বেসর সোহে। মাহাতাব চন্দ্র বললেন, তাই কি? কার গোরমুখ? পঞ্চম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনু।